আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। শনিবার ভোর আনুমানিক 4:50 এই ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ইসরাফিল জানিয়েছেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে, একই সাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। ঘটনা জানাজানির পর ফায়ার সার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। ওই সময় ভালোই ছিল। আমরা সকাল 8টায় আসি, রাত 10টা বাজে জায়গা 10টা বাজে সময় গেছি। এখানে অনেক মোটামুটি লোক ছিল, স্টাফরা ছিল, কিছু লোক ছিল, বাইরের যারা আসলো আর কম ছিল। আস্তে আস্তে 10টার আগে বাইরে জায়গা, আর আগে অনেক লোক ছিল। বাইরে থেকে এখানে এসে এখানে শুধুমাত্র এই আয়োজনের জন্য অনেক নিরাপত্তার জন্য অনেক পর্যায়ে নিরাপত্তা এখানে রাখা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, যুক্ত হচ্ছি তার সাথে। দীপন, আমরা যেমনটি দেখছিলাম, একজন বলছিলেন যে চারুকলায় আসলে যথেষ্ট পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং কয়েকটি নিরাপত্তা বেষ্টনী সেখানে ছিল। প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা যদি জোরদার থাকে তাহলে সবার চোখ ফাঁকি দিয়ে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো, এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত এরকম কোনো ক্লু পেয়েছে কিনা কর্তৃপক্ষ? কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। কর্তৃপক্ষ যারা রয়েছেন, মূলত চারুকলার ডিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তারা এই মুহূর্তে মিটিং করছেন। আর নিরাপত্তা কিন্তু এখানে কয়েকটি স্তরে আছে। যেমন আমরা চারুকলায় একদম মূল সড়কের সাথে ঢোকার যে গেট, সেখানে কিন্তু এক স্তরের নিরাপত্তা, তারপরে ভিতরে পুলিশ থাকেন, এরপরে ঢাকা ইউনিভার্সিটির নিরাপত্তা কর্মী আছেন। মোটামুটি বলা যায় যে 3-4 স্তরের নিরাপত্তা এখানে আছে। এছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরা। আমরা যেটুকু এখানে সাধারণ লোকজনের সাথে বা চারুকলার লোকজনের সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি, সেটি হচ্ছে যে এখানে যেই নিরাপত্তা কর্মীরা ছিলেন, যারা সম্ভবত ফজরের আজানের সময়টাতে যখন নামাজ পড়তে যান, সেই সময়টা হয়তো দুর্বৃত্তরা সেটি ফলো করছিলেন এবং সেই সময়টি, সেই গ্যাপটিতে তারা ভিতরে ঢুকে আগুন দিয়ে তারা চলে যান এবং এইরকমই একটি বিষয় ধারণা করা হচ্ছে। এবং এই জায়গা থেকে বলা যায় যে এইভাবেই আসলে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে এখানে শিক্ষার্থীদের এই যেই যজ্ঞটি রয়েছিল সেটি পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে এই যেই অগ্নিসংযোগের ঘটনা, এতগুলো নিরাপত্তা স্তরের পরে আসলে কারা কিভাবে আগুন দিতে পারে? আসলে আমরা তো এখন অনুমান করতে পারি যে এর ভিতরে কারা কারা থাকতে পারে, যারা এই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে, চারুকলার সরাসরি ওই সরকারের সাথে যদি কানেক্টেড ছিল, সরাসরি তারা এটার সাথে যুক্ত। তারা দেশের মধ্যে যেখানে থাকুক সেখানে বসে এই কলকাঠি নাড়ছে এবং তাদের নেতৃত্বে এই ঘটনা ঘটছে। এবং আমরা দেখলাম যে শুধুমাত্র ফ্যাসিস্টের প্রতিকৃতি যেটি আছে সেটি কি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে, অন্যগুলো পড়েছে। এবং এইটার টোটাল র্যালির এটা নেতৃত্বে এটা গাইড করে মূল আকর্ষণ এবং 14 তারিখের এইটার টোটাল র্যালির প্ল্যানিং ছিলাম আমি। এটাকে নেতৃত্ব দিয়ে এটাকে কীভাবে মানে সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে র্যালিটা আমরা সম্পন্ন করতে পারি, টোটাল এটার দায়িত্বে আমি, এটার র্যালিটা সম্পন্ন করার দায়িত্বে আমি অর্গানাইজ ছিলাম আর কি। তো সেই ক্ষেত্রে এইরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কি আসলে আপনাদের নজরদারির কি কমতি ছিল? কোনো নজরদারির কমতি ছিল না। এখানে যারা পুলিশ প্রশাসন, যারা রাত্রেবেলা পাহারা ছিল, তাদের সাথে আলাপ করে বলা যাবে যে তাদের কোনো গাফিলতি আছে কিনা বা তাদের কি এটার মধ্যে গাফিলতি আছে কিনা, এটা জানা যাবে তখন। ধন্যবাদ আপনাকে। তানি শুনছিলেন যে আসলে কারা জড়িত থাকতে পারেন। আসলে এটি এখন তদন্ত সাপেক্ষ বিষয় এবং এখানের সিসিটিভি ক্যামেরা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, সব মিলিয়ে সেটি তদন্তের পরেই বলা যাবে যে কারা আসলে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ আপনাকে। নতুন বাংলা বর্ষবরণে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। পুরনো নাম ও ঐতিহ্যে ফেরত যাওয়া এবার নাম দেওয়া হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতিপাদ্য নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান। শেষ মুহূর্তের চারুকলায় ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আয়োজকরা জানিয়েছেন, পয়লা বৈশাখ বিকেল 5টার পর
ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশনও। আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। রংতুলির আচরে নববর্ষের আগমনের বার্তা জানান দিচ্ছে এসে গেছে বাংলা নতুন বছর। একদিন পরেই বাঙালি মাতবে নববর্ষের আনন্দ উৎসবে। শেষ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দম ফেলার ফুরসত নেই শিল্পীদের। বৈশাখের উৎসবকে রঙিন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শেষ পর্যায়ে কাজ ভালোই চলছে। আজকে যেহেতু দেখতে পাচ্ছেন অনেকজনই আসছে, ভিন্ন রকম হবে, যেটা আগে হয়নি। অতএব না হওয়ার আগে বলা কঠিন, কিন্তু যেভাবে আয়োজনটা বুঝতে পারছি, শুনছি, দেখছি, তাতে আরও বড় কিছু, ভালো কিছু, নতুন কিছু হবে। আমরা সেই ফ্যাসিবাদের প্রতিকৃতি রূপ বানানো হয়েছে এবং এই প্রতিকৃতি রূপের মাধ্যমে আমরা নতুন করে মঙ্গল। পয়লা বৈশাখের প্রস্তুতি দেখতে অনেকেই আসছেন চারুকলা অনুষদে। এবারে ভিন্নতা দেখা যাচ্ছে, বিভিন্ন মানে আর্ট এবং পাটচিত্রতে ভিন্নতা দেখা যাচ্ছে। আর আগে সববার গতানুগতিক যেসব চিত্রশিল্প ছিল সেইগুলো ছিল। এবার মানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করার স্বাধীনতা পাইছে। অন্যবার চেয়ে এবার একটু আয়োজনটা আরেকটু জাঁকজমকপূর্ণ দেখতে পাচ্ছি। সবার মধ্যে স্বতঃস্ফূর্ততা একটু বেশি দেখতে পাচ্ছি। নতুন বছরের প্রথম দিন সকাল 9টায় শুরু হবে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। এবার 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে উৎসবে। থাকবে ফ্যাসিবাদদের মুখাকৃতি, ইলিশ, পালকি, ঘোড়া, বাঘসহ বিভিন্ন মুখোশ ও চিত্রাবলী। সব আয়োজন শেষ করতে হবে বিকেল 5টার মধ্যে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ে শুরু হয়েছে নানা কর্মসূচি। মঙ্গল কামনায় সকালে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুলবিজু পালন করল চাকমা ও তঞ্চঙ্গরা। শিশু কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পানিতে ফুল ভাসিয়ে শুরু করেন বর্ষবরণের এই আয়োজন। এ সময় তারা গঙ্গা মায়ের কাছে আগামী বছরের জন্য সুখ শান্তি কামনায় বিভিন্ন রকমের ফুল নিবেদন করেন। তাদের বিশ্বাস, সুন্দর আগামীর প্রত্যাশায় দেবতার উদ্দেশ্যে ফুল ভাসালে পুরনো বছরের গ্লানি থেকে মুক্তি মিলবে। পয়লা বৈশাখের চাহিদা সামনে রেখে বাঙালি রসনায় উপাদেয় ইলিশ মাছের দাম আরও চড়েছে। রাজধানীর কারওয়ান বাজারে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজির দাম 2000 টাকার কাছাকাছি। ওজন 1 কেজি বা বেশি হলে দাম 2000 টাকার বেশি। রমজান মাস জুড়ে বেশিরভাগ সবজির দামে স্বস্তি ছিল। সরবরাহ সংকটে এখন সব ধরনের সবজির দামও বাড়তি। সবজি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পয়লা বৈশাখ ঘিরে ইলিশের বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যেহেতু একদিন পরে পয়লা বৈশাখ, আমরা যেরকম খবর পেয়েছি সব জায়গায় ইলিশের দাম বেড়েছে। আপনি যেখানে আছেন সেখানে ইলিশের দাম 2-3 দিন আগের তুলনায় এখন কতটা বেশি? ফারজানা তালি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, ভাতে মাছে বাঙালি, তার মধ্যে বড় হচ্ছে যে এই যে বরিশাল, এটি কিন্তু মাছের জন্য, বিশেষ করে ইলিশের জন্য বিখ্যাত এবং ইলিশের বাড়ি বলা চলে এক ধরনের বরিশাল বিভাগ। সেখান থেকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ইলিশের দাম কিন্তু অনেকটাই চড়া বরিশালে। গতকালকেও যেমনটি জানিয়েছি, আপনি জানবেন যে কালকে এর পরে কিন্তু যেহেতু পয়লা বৈশাখ, সুতরাং এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে ইতিমধ্যে ইলিশের যে বাজারগুলোতে সেখানে কিন্তু ক্রেতা সমাগম কিন্তু অনেক ঘটেছে। এবং একটু দেখাতে চাই যে বরিশালের পোর্ট রোড বাজারে আছি আমি। এখান থেকে কিন্তু বরিশাল থেকে বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। বরিশাল বিভাগের অন্যান্য স্থানে যে সুস্বাদু যে ইলিশ এবং মিঠা পানির যে ইলিশের চাহিদা মেটানো হয়, কিন্তু এখানে এসে কিন্তু আমরা দেখলাম ভিন্ন একটি প্রেক্ষাপট। তার কারণ আপনি জানবেন যে যেহেতু জাটকা কম যাও বা পাওয়া যাচ্ছে তা অধিক মূল্যে। এখন আমরা এখান থেকে কেজি ওজনের যে ইলিশ, সেটি কিন্তু কেজিতে 3100 থেকে 3200 টাকা বিক্রি হচ্ছে এবং এলসি সাইজের যে ইলিশ, যেটি 800 থেকে 900 গ্রামের, সেটি কিন্তু 2400 টাকায় বিক্রি করছে কেজি। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জাটকা সংরক্ষণ সপ্তাহ চললেও বরিশালের বাজারে কিন্তু এখন কিছু কিছু জাটকা আমরা দেখছি। তারা বলছেন যেহেতু পহেলা বৈশাখকে কেন্দ্র করেই আসলে এই জাটকা এখন অনেকে চোরাগুপ্তভাবে বিক্রি করছে। অন্যান্য যে সাইজের যে মাছগুলো, সেগুলো কিন্তু দাম অনেক অংশই বেশি। আসলে এই শুধু পহেলা বৈশাখকে কেন্দ্র করে মূল্যটা বেশি, এমনকি আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা একটু ছোট্ট করে জানবো যে ভাই, মাছের দামটা বেশি কেন?
মাছ হচ্ছে না, মাছ একবারই কম, মাছ নদীতেও কম এবং আমাদের ক্রেতা বেশি, কিন্তু মাছের আবার পয়লা বৈশাখ মাছের দামটাও একটু বৃদ্ধি, যে কারণে কাস্টমার তারা মাছ নিতে পারতেছে না। ফারজানা, যেমনটি আসলে শুনছেন যে আপনি জানবেন যে বরিশালের কালাবদর নদী, ভোলা সংলগ্ন এবং বরিশালের কীর্তনখোলা মিঠাপানির মাছ হয়, এইখানে কিন্তু এর চাহিদাটা বেশি থাকে। ফলে বরিশালের বিভাগে অন্যান্য স্থান থেকে অর্থাৎ সমুদ্র ঘেঁষা যে এলাকাগুলো, যেগুলো বরগুনা, পটুয়াখালী, এই স্থানগুলো থেকেও কিন্তু বরিশালের এখান থেকে মাছ যায়। তার কারণ যেহেতু মিঠাপানির মাছ, সুতরাং এই কারণে কিন্তু দামটা অনেক অংশে বেশি। আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে পরিমাণে মাছের দাম বৃদ্ধি পেয়েছে, একদিকে মাছ কম, মাছের দাম বৃদ্ধি, সুতরাং বরিশালের যারা মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু একদম মাছ আসলে মাছের ছোঁয়া তারা পাবে না, এমনটাই আসলে আমরা দেখছি। তবে পহেলা বৈশাখ কমার পরে কিছুটা, পহেলা বৈশাখ যাওয়ার পর মাছের দাম কিছুটা কমবে, এমনটি আসলে আমাদের জানিয়েছেন ব্যবসায়ীরা। তা নিয়ে বরিশাল থেকে এতটুকু ছিল এখন পর্যন্ত মাছের দামের তথ্য। ধন্যবাদ আপনাকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজ বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন জনসাধারণ। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। আয়োজকরা বলছেন, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এই আয়োজন। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে বিনিয়োগ সম্মেলন আশার আলো দেখাচ্ছে মত অর্থনীতিবিদদের। এজন্য বিদেশি বিনিয়োগকারীদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার তাগিদ দেন সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। বিনিয়োগের পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেজন্য সতর্ক থাকতে বললেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। ফ্যাসিবাদের আঘাতে জর্জরিত দেশের অর্থনীতি মেরামতে, বিনিয়োগের সম্ভাবনা, অর্থনৈতিক সংস্কার তুলে ধরা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। 4 দিনের এ সম্মেলনে প্রায় 50টি দেশের 450-র বেশি বিনিয়োগকারী অংশ নেয়। শতাধিক বিনিয়োগের প্রতিশ্রুতিও মেলে। বিনিয়োগ সম্মেলন অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে অতীতে বিদেশি বিনিয়োগকারীরা চলে যাওয়ার কারণ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তাদের। সুযোগ তৈরি না করে আমি আরেকজনকে বিনিয়োগে আসতে বলবো, এটা হবে না। তো সেই জন্যই একটা হলিস্টিক নিতে হবে, হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে, যে বিনিয়োগকারী যেসব জিনিস চান সেইগুলো দেওয়ার ব্যাপারে যে ডিপার্টমেন্টের যে ভূমিকা আছে, কাজ আছে, তারা একত্রে স্ট্রংলি টাইম মেনে করবেন। যেসব সুযোগ সুবিধা দেবেন বলছেন সেগুলোকে বাস্তবে দিতে হবে, নিশ্চিত করতে হবে। করলেই ক্যাপাবিলিটি, আমি মনে করি এই মুহূর্তে আমার বাংলাদেশের ক্যাপাসিটির অভাব নেই। ওয়ান স্টপ সার্ভিস যদি আমাদের হয় তাহলে সেক্ষেত্রে এক জায়গায় অ্যাপ্লাই করবেন এবং 7 দিন থেকে 15 দিনের ভিতরে তারা সমস্ত সার্টিফিকেটগুলো পাবেন, অ্যাপ্রুভালগুলো পাবেন। এইভাবে হলেই তো আসলে বিনিয়োগকারীরা তখন উৎসাহিত হবেন। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশি বিনিয়োগকারীদের প্রতি বৈষম্য না করার পরামর্শ অর্থনীতিবিদদের। তাদের মতে নীতি এমন হওয়া উচিত যেন পরবর্তী সরকারগুলো তা বজায় রাখে। এই যে আমলাতান্ত্রিক দলিলতা, ইউটিলিটির প্রবলেম, তারপরে মাঠ পর্যায়ে যে তীব্র অভিজ্ঞতা সেগুলোকে আসলে কমানো বা সেগুলোকে দূর করা, তো এই বিষয়গুলো আমরা যদি দূর করতে পারি বা এগুলোকে অ্যাড্রেস করতে পারি তাহলে সেক্ষেত্রে আশা করি সামনের দিনগুলোতে বিনিয়োগ আসবে। পরিষ্কার বলতে হবে যে আমার এখানে ট্যাক্স হচ্ছে এই রেট, এটা 5 বছর মিনিমাম, 5 বছর এই রেটই বলবৎ থাকবে। তাহলে ওইটার ভিত্তিতে এটা হিসেব করে বিনিয়োগ করতে পারবে। আপনি এদিকে ট্যাক্স আজকে বললেন 45% কথার কথা, পরের বছর আপনি ওইটা করলেন 50, তারপরে বছর হয়তো বেশি বলাবলি করাতে করলেন 35, তো ও তো সিদ্ধান্ত নিতে তো ওর সমস্যা হয়ে গেল। সব পর্যায়ে একই নীতি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলে সম্মেলনে না আসা অনেক বিনিয়োগকারী আকৃষ্ট হবে বলে মনে করেন এ দুই অর্থনীতিবিদ। 100টা শুধুমাত্র নয়, 1000টা কোম্পানিও আসতে পারে যদি আমরা তাদের জন্য সুবিধাগুলো তৈরি করে দিতে পারি। অরণ্য গফুর, RTV, ঢাকা। মাদারীপুরের শিবচরে 3টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। তাদের গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সম্ভুক ব্রিজ এলাকায় 3টি মোটরসাইকেলের সংঘর্ষে
এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার সোনামুখী বাজারে মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় রাকিব মোল্লা নামের এক কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। আধিপত্য বিস্তার, ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তিনি। নিহত রাকিব সিটি কর্পোরেশনের দক্ষিণখান এলাকার বাসিন্দা। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের কালিয়ায় দুপক্ষের সংঘর্ষে ফরিদ মোল্লা নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বরিশালে ছুরিকাঘাতে মাসুদুর রহমান নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, বাসায় থেকে ডেকে নিয়ে মাসুদকে হত্যা করে প্রেমিকা শান্তা। খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। এবার 11টি দান বাক্সে পাওয়া গেছে 28 বস্তা টাকা। সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো এবার 4 মাস 13 দিন পর খোলা হয়েছে। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদের কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 350 জনের একটি দল টাকা গণনা করছে। পয়লা বৈশাখের মেলা ঘিরে ব্যস্ত সময় পার করছে শরীয়তপুরের কুমাররা। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নানা নকশায় তৈরি করছেন নান্দনিক মাটির তৈজসপত্র। আগের মতো ব্যবসা না থাকলে ঐতিহ্য টিকিয়ে রাখতে এই পেশা আঁকড়ে রয়েছেন মৃৎশিল্পীরা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলা বর্ষবরণ উদযাপনের অন্যতম অনুষঙ্গ বৈশাখী মেলা। আর এই মেলাকে পরিপূর্ণ করে তুলতে নানান কারুকাজ ও বাহারি নকশায় তৈজসপত্র তৈরি করে চলেছেন শরীয়তপুরের সদর, নড়িয়া, ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলার অন্তত 20টি কারখানার মৃৎশিল্পীরা। কুমারপাড়াগুলোতে মাটির খেলনা, ব্যাংক, পিঠাতৈরির ছাদসহ তৈরি হচ্ছে নানান ধরনের পণ্য। তবে শিল্পীদের আক্ষেপ, প্লাস্টিক পণ্যের দৌরত্বে অনেকটাই হুমকির মুখে তাদের পেশা। বর্তমান মৃৎশিল্প একটা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসাবে পরিণত হয়েছে। প্লাস্টিকের টব, এই টবগুলি থাকাতে আমাদের মৃৎশিল্প ক্ষতিগ্রস্ত বা কি বিলুপ্তির পথে এখন বর্তমানে চলে গেছে। আমাদের দাদুরা বাবারা মাটির কাজ করছে। আমি পালপাড়ায় কাজ করে মোটামুটি ডাল ভাত খেলা দিলে ভালোই আছি। সরকার থেকে আবেদন করি যে সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করে। বংশ পরম্পরার এই ঐতিহ্যকে ধরে রাখতে সরকারিভাবে জেলার কয়েকজন মৃৎশিল্পীকে সহায়তা করা হচ্ছে বলে জানান ভেদরগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা। আমরা ঋণ সহায়তাটা করতে পারবো। এখানে আমাদের একটা আছে পল্লী সমাজসেবা কার্যক্রম, যেটাকে RSS বলে থাকি। এটার অধীনে আমরা 50,000 টাকা ঋণ সহায়তা দিতে পারবো বরাদ্দ সাপেক্ষে। এবারের মেলায় প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হলে ভালো লাভের আশা করছেন মৃৎশিল্পীরা। আব্দুল হামিদ, RTV। যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই আগামী সপ্তাহে ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সফর করবেন চীনের প্রেসিডেন্ট। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্যটি নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভিয়েতনাম দিয়ে এই সফর শুরু করবেন শি জিনপিং। এরপর মালয়েশিয়া ও কম্বোডিয়া যাবেন তিনি। চলতি বছরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।